সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে কিংবা দেশের বাইরে থেকে অথবা দেশের বিভিন্ন এলাকা থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত সরাসরি আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আমরা প্রতিটি পর্বেই আমাদের বিভিন্ন রোগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আমরা আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব মানুষের শরীরের প্রধান অঙ্গ মাথা বা আমাদের শরীরের অন্যান্য সবগুলো অঙ্গের কার্যকারণের প্রধান সমন্বয়কের ভূমিকায় যা থাকে সেটি হচ্ছে মস্তিষ্ক। দর্শক, আমরা আজকে কথা বলবো মাথা ব্যথা নিয়ে এবং এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন দেশের একজন তরুণ এবং প্রত্যয়দীপ্ত নিউরোলজিস্ট, যিনি বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল ঢাকা, যিনি বর্তমানে কর্মরত রয়েছেন নিউরোলজিস্ট হিসেবে। আমাদের সঙ্গে আজকে মাথা ব্যথা এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ শামসুজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ডাক্তার মুখলেসুর রহমান ভাইকে এবং আরও ধন্যবাদ জানাচ্ছি প্যানভিশন টেলিভিশনকে যে আমাকে আজকের এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। আর যারা দর্শক রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আশা করি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, আপনাদের আজকের যে বিষয় মাথা ব্যথা সেই সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। এই বলে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের দর্শকদের জন্য আমাদের জন্য আপনি সময় দিয়েছেন। আমরা আপনার সঙ্গে আজকে কথা বলতে চাই মাথা ব্যথা নিয়ে। আমরা ইতিমধ্যেই মেনশন করেছি যে মাথা হচ্ছে আমাদের শরীরের প্রধান অঙ্গ বা আমাদের শরীরের সবগুলো অঙ্গের কার্যের প্রধান সমন্বয়ক হিসেবে মাথা বা মস্তিষ্ক ভূমিকা পালন করে থাকে। তো মাথায় আসলে ব্যথা হলে তার স্বাভাবিক জীবনযাপনে, কার্যক্ষমতায়, কার্যকারণে অনেক ধরনের ব্যাঘাত ঘটে। আমরা শুরুতে আপনার কাছে জানতে চাই যে মাথা ব্যথা আসলে কেন হয়? মাথা ব্যথা আসলে আমাদের প্রতিটা মানুষেরই জীবনে এমন কোনো মানুষ নাই যে আসলে মাথা ব্যথা কারো নাই। এবং যখনই কর্মব্যস্ততা শুরু হচ্ছে বা মানুষ যতই এগিয়ে যাচ্ছে, যতই বয়স বাড়ছে, যে এক এক সময় মাথা ব্যথাটা এক এক কারণে হয়। তো সাধারণত আমাদের বয়স অনুযায়ী মাথা ব্যথার কারণটা এক এক রকম থাকে। সাধারণত সবচেয়ে বেশি যে মাথা ব্যথাটা আমাদের হয় সেটার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে টেনশন টাইপ হেডেক, আর একটা হচ্ছে মাইগ্রেন। এই দুটোই আমাদের সাধারণত সবচেয়ে বেশি হয়। এবং এর কারণগুলো যদি আমরা দেখি, যে সবচেয়ে কমন যেটা মাইগ্রেন, এটাতে সাধারণত অনেকগুলো কারণেই হয়। সাধারণত ব্রেনের রক্তনালীর সম্প্রসারণ, সংকুচন, তাছাড়া মস্তিষ্কের যে কিছু কেমিক্যাল নিঃসরণ হয় আমাদের ব্রেন থেকে, ওগুলোর ইমব্যালেন্সের জন্যই সাধারণত এই মাথা ব্যথাটা হয়। আরেকটা মাথা ব্যথা যেটা মোস্ট কমন আমাদের ডেইলি লাইফে, যে আমাদের একটা স্ট্রেসফুল লাইফ যায় এবং আমরা কাজে কর্মব্যস্ততার মধ্যে থাকি, তাছাড়া আমাদের ঘুমের সমস্যা, আদার কিছু পারিবারিক বা সামাজিক টেনশনের কারণে যে মাথা ব্যথাটা হয়, ওইটাকে আমরা বেসিক্যালি টেনশন টাইপ হেডেক বলি। তো এই দুটোই হচ্ছে সবচেয়ে কম। মাথায় যদি কারো কোনো টিউমার হয় বা অন্য কোনো রোগ হয়, সেক্ষেত্রে কি মাথা ব্যথা হতে পারে লক্ষণ হিসেবে? হ্যাঁ, মাথার টিউমারের কারণেও মাথা ব্যথা হতে পারে। সেক্ষেত্রে আমরা মাথা ব্যথার যে কমন যে লক্ষণ যেগুলো আমরা থাকে, সেই লক্ষণগুলো দেখে আমরা কিছুটা ধারণা করতে পারি যে তার মাথা ব্যথাটা কি খারাপ কোনো কারণে হচ্ছে নাকি আমরা স্বাভাবিক মাইগ্রেন অথবা যদি টেনশন টাইপ হয়, সেগুলো তো ম্যানেজ করে নিয়ে বা সেগুলোকে আমরা সাধারণ কারণের মধ্যে রাখতে পারি। কিন্তু টিউমার বা অন্য কিছু হলে সেটাকে তো আবার একটু জটিল কারণ হিসেবেই ধরে নিতে হবে আমাদের। হ্যাঁ, জটিল কারণেই ধরে নিতে হবে। আমরা সাধারণত যদি আমাদের যে কমন যে মাথা ব্যথা যেটা হয়, যে মাইগ্রেন বা এই টেনশন টাইপ হেডেক, বিশেষ করে মাইগ্রেনের লক্ষণগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো যে মাথা ব্যথাটা ভালো না খারাপ ধরনের। আচ্ছা, আমরা সেদিকে যাচ্ছি। তাহলে তার আগে আমাদেরকে আপনি একটু বলবেন যে মাইগ্রেন শব্দটার সঙ্গে কিন্তু আমাদের রোগীরা অনেকেই পরিচিত। আমরা একটু বিষয়টা আপনার কাছে আরেকটু পরিষ্কার হতে চাই যে মাইগ্রেন কি এবং এই মাইগ্রেনের ব্যথার হলে তার লক্ষণগুলো কি কি থাকবে? আমাদের ইয়াং বয়সে যারা আছে, বিশেষ করে এই 20 থেকে 40-এর মধ্যে এই বয়সের মানুষদের, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বা ইয়াং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু মাইগ্রেনটা মোস্ট কমন। এবং এমন কোনো পরিবার পাওয়া যাবে না যে পরিবারে মাথা ব্যথা আর ইয়াং ফিমেলদের মধ্যে নাই। আমার নিজের পরিবারেও কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যে তাদের লক্ষণগুলো যেরকম থাকে, যে একটা তীব্র মাথা ব্যথা হয়,
এবং সাধারণত যে কোনো মাথার এক পাশে মাথা ব্যথাটা হয়, সাথে তার হচ্ছে খুব তীব্র আকার ধারণ করে, যার কারণে সে তার দৈনন্দিন কাজকর্ম এবং তার অফিসিয়াল ওয়ার্ক থেকেও সে বিরত থাকতে বাধ্য হয়, এবং সাথে একটু বমি বমি ভাব থাকে, শব্দ আলোতে সমস্যা হয়, যার কারণে একা থাকতে পছন্দ করে। এটা হচ্ছে মাইগ্রেনের ক্ষেত্রে কমন মাইগ্রেন। আমরা এই নিয়ে আরো জানবো, আমাদের একটি ফোন এসেছে, আমরা ফোনটা নিয়ে আবার আলোচনায় ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, সেটা হচ্ছে যদি মাইগ্রেন হয় তাহলে তাৎক্ষণিকভাবে মানে রোগী কি করবে? আচ্ছা, ঠিক আছে দর্শক, আমাদের আলোচনায় হচ্ছে মাইগ্রেনের প্রাথমিক চিকিৎসাটা কি? অনেক ধন্যবাদ দর্শক, আপনি আমাদের আলোচনায় থাকুন। আমরা আসলে আজকে এই বিষয় নিয়ে আমাদের মেহমানের কাছ থেকে উত্তর নেব, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আচ্ছা, আমরা তাহলে মাইগ্রেনের চিকিৎসা তো অবশ্যই শুনবো, তার আগে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই মাইগ্রেনের ব্যথাটা আসলে কাদের বেশি হয়? মাইগ্রেনের ব্যথাটা আসলে যারা ইয়াং ফিমেল বা কম মধ্যবয়সী যারা মহিলা এবং ছেলেদেরও হতে পারে, যাদের বয়স 40 থেকে 20 থেকে 40 এই রেঞ্জের মধ্যে সাধারণত এই বয়সের মহিলাদের সবচেয়ে বেশি এই মাথা ব্যথাটা হয়। আমাদের দর্শক যে প্রশ্নটি করেছেন, আমরা এটার সঙ্গে প্রাসঙ্গিক আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই যে কারো যদি মাইগ্রেনের ব্যথা হয় এবং সেটা যদি নিশ্চয়ই একজন ডক্টরকে সেটা কনফার্ম করতে হবে, সে ডায়াগনোসিস যদি কনফার্ম হয় যে তিনি মাইগ্রেনের মাথা ব্যথা হচ্ছে তার, এবং এই ব্যথাটা কি তার আসলে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব কিনা, এবং সেই সাথে আমাদের দর্শক যে প্রশ্ন করেছেন যে তার যদি মাইগ্রেনের ব্যথা উঠে বা ব্যথা হয়, তিনি তাৎক্ষণিকভাবে কি করবেন বা তার চিকিৎসা কী? মাইগ্রেনের চিকিৎসার ক্ষেত্রে প্রথমে খেয়াল রাখতে হবে যে মাইগ্রেন ওঠার আগে, ব্যথাটা ওঠার আগে কিন্তু রোগী বুঝতে পারে যে তার মাথার ব্যথাটা আসতেছে। সেই প্রাথমিক অবস্থায় যে ব্যথার যে ওষুধ, মৃদু ব্যথার ওষুধ যেগুলো, যে প্যারাসিটামল জাতীয় বা নাপা ওষুধ, এটা খেয়ে নিতে হবে যাতে এটা তীব্র আকার ধারণ না করে। আর যদি কখন তীব্র আকার ধারণ করে, সেক্ষেত্রে বেশি ব্যথার যে ওষুধগুলো, সেই ওষুধগুলো কিন্তু খেতে হবে। বিশেষ করে এই যে নেপ্রোক্সেন জাতীয় ওষুধগুলো তাৎক্ষণিক খেয়ে নিতে হবে। এই জাতীয় ওষুধগুলো যাদের মাইগ্রেন আছে তারা সাধারণত ব্যথার ওষুধ বাসায় রাখতে হবে। আর এতেও যদি উন্নতি না হয়, সেক্ষেত্রে আমাদের আরও কিছু ওষুধ আছে, আমরা কিছু জিহ্বার নিচে স্প্রে ব্যবহার করি, সুমা স্প্রে নামে পাওয়া যায়। তো এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে ব্যথাটা কমে যায়। আর এই তীব্র ব্যথাটা যাতে বারে বারে না আসে, সেই জন্য 2-1টা ওষুধ আছে, সেগুলো ডক্টরকে দেখে অ্যাডভাইস করে এই তীব্র অ্যাটাকটা প্রিভেন্ট করা যায়। আচ্ছা, মাইগ্রেনের ব্যথা তাহলে কি ব্যাপারটা এরকম যে যার মাইগ্রেন রয়েছে তার ব্যথাটা একটা নির্দিষ্ট সময় পর পর যে কোনো সময় ব্যথা উঠতে পারে, এবং তিনি একটা প্রস্তুতি থাকবেন, বাসায় তার ওষুধ রাখতে হবে, আপনি যেটা বললেন বিষয় নিয়ে? মাইগ্রেন কখন হবে এটা কিন্তু রোগী অনেক সময় বুঝতেই পারবে। কারণ হচ্ছে যদি মাইগ্রেন, আমরা এটাগুলোকে মাইগ্রেন ট্রিগার বলি, যে রোগীর যদি দেখা যায় যে খুব লম্বা জার্নি করে বা কাজের যদি স্ট্রেসফুল ওয়ার্ক হয়, বিশেষ করে ইয়াং মেয়েদের ক্ষেত্রে পরীক্ষার সময় আসলে এই মাইগ্রেন অ্যাটাকগুলো বেড়ে যায়। আবার যাদের হচ্ছে মেনস্ট্রেটিং ওমেন, যাদের মাসিকের সময় দেখা যায় যে মাইগ্রেনের ব্যথাটা বেড়ে যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে এই সিচুয়েশনগুলোতে ব্যথার ওষুধের, তার মাইগ্রেন অ্যাটাক হতে পারে, তখন তাকে ওষুধগুলো, তাকে তো একজন চিকিৎসকের বা নিউরোলজিস্টের পরামর্শক্রমে তো আগে কনফার্ম থাকতে হবে যে তার মাইগ্রেন হয়েছে, তাতে অবশ্যই মাইগ্রেনটা কনফার্ম হতে হবে। অনেক ধন্যবাদ। আমাদের দর্শক ফোন দিচ্ছেন, আমরা ফোনটা নিয়ে আসছি। দর্শক আমাদের সঙ্গে কে আছেন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি নজরুল বলছিলাম, জি ঢাকা থেকে। জি, তার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি একটা অনলাইন টিকিট প্র্যাকটিস করি, দেন ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে অফিস টাইমে মানে অফিসে থাকতে হয়, মাঝে মাঝে মানে আউটডোরে বা বাহিরে কাজ করার জন্য বের হতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে রোদ মাথায় একটু লাগলে, সেটা 1-2 ঘন্টা কাজ করলে পরবর্তীতে দেখা যায় যে আমার মাথা প্রচন্ড পরিমাণ ব্যথা করে। এটা আবার লং টাইম থাকে, কখনো আবার নাপাক হওয়ার দেখা যায় যে আধা ঘন্টা পরে একটু ব্যথাটা কমে, এরকম হয়। আমার হালকা একটু চোখেও সমস্যা আছে। আমি জানতে চাচ্ছিলাম যে আসলে মাথা ব্যথাটা কিসের জন্য হয়? এটা কি চোখের সমস্যার কারণে হচ্ছে না অন্য কোনো মাথায় কোনো সমস্যা আছে? জি প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি মনে হয় আমাদের অতিথি বুঝতে পেরেছেন। হ্যাঁ, ধন্যবাদ। কোয়েশ্চেনটি যেটা ছিল যে ওনার গরমে গেলে ব্যথা হয় এবং সাথে হচ্ছে ওনার চোখেরও একটু প্রবলেম হয়।
তো আপনার বর্ণনা শুনে যেটা বোঝা যাচ্ছে যে আপনার বিশেষ করে এই আপনার যে চোখের যে বিষয়টা আছে, চোখের যাদের কাছের বা দূরের জিনিস দেখতে সমস্যা হয় তাদের কিন্তু অনেক সময় এই ধরনের মাথা ব্যথা হয়। আরেকটা হচ্ছে যে আপনার যদি ওয়ার্কিং এনভায়রনমেন্ট খুব স্ট্রেসফুল হয় এবং আপনি যদি ঘুম পর্যাপ্ত না হয়, তাছাড়া যদি আপনার যদি স্মোকিং বা এই জাতীয় কোনো অভ্যাস থাকে, সেক্ষেত্রে স্লিপ প্যাটার্ন যেটা আছে, ঘুমের প্যাটার্নটা ঠিক রাখতে হবে। আর যদি স্মোকিং জাতীয় অভ্যাস থাকে এগুলো পরিহার করতে হবে। আর হচ্ছে আপনার এই ওয়ার্কিং স্ট্রেসফুল এনভায়রনমেন্ট যদি থাকে সেখানটাকে স্ট্রেস কমানোর চেষ্টা করতে হবে। তারপরেও যদি আপনার এগুলো কন্ট্রোল করার পর যদি মাথা ব্যথা ইমপ্রুভ না হয়, সেক্ষেত্রে কিছু ওষুধ ব্যবহার করে, ডক্টরের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ ব্যবহার করে আপনাকে চিকিৎসার আওতায় আসতে হবে। তিনি যেটা বলছেন যে তিনি একটা অনলাইন টেলিভিশনে কাজ করেন এবং তার এক্ষেত্রে তো কিছু স্ট্রেস থাকে, মাঝে মাঝে বাইরে বিভিন্ন কাজে যেতে হয়। সেই ক্ষেত্রে অনলাইন টিভির ক্ষেত্রে দেখা যায় যে স্ক্রিন টাইমটা অনেক বেশি থাকে। তো অনেক স্ক্রিন টাইম, লম্বা স্ক্রিন টাইম থাকলে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই মাথা ব্যথা হতে পারে। সেক্ষেত্রে প্রথমে যেহেতু আপনার চোখের সমস্যা আছে, চোখের ডাক্তার একজন দেখালে পরামর্শ নিতে পারেন। তারপরেও যদি মাথা ব্যথা উন্নতি না হয়, সেক্ষেত্রে একজন নিউরোলজিস্টের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে পারেন। দর্শক, আশা করি আপনার উত্তরটি আপনি পেয়েছেন। আমরা আপনার কাছ থেকে এখন যে বিষয়টি জানতে চাই যে এটা হচ্ছে শুধু মাথা ব্যথা, এবং এই আপনি আরেকটি বিষয় একটু আগে বলেছেন যে মাথা ব্যথার কিছু জটিল কারণ বা খারাপ লক্ষণ কিছু রয়েছে। আমরা আপনার কাছে জানতে চাই যে কখন আমরা বুঝবো যে এই মাথা ব্যথাটা কোনো খারাপ রোগের কারণে হচ্ছে বা টিউমারের কারণে হচ্ছে, এর কি আলাদা কোনো লক্ষণ রয়েছে কিনা? আমাদের কাছে বেসিক্যালি যে মাথা ব্যথা রোগীরা আসে, অনেক সময় এত বেশি মাথা ব্যথা থাকে, সেক্ষেত্রে রোগীরা ভয় পেয়ে যায় যে আসলে মাথা ব্যথাটা আমার মনে হয় মাথার মধ্যে কোনো একটা খারাপ কিছু হয়ে গেছে। কিন্তু আসলে মানে এটার ভালো দিক যে আমাদের মাথা ব্যথার প্রায় 80 to 90% হচ্ছে বিনাইন বা খারাপ ধরনের কারণে মাথা ব্যথাটা হয় না। সো খারাপ কারণে যেগুলোর মাথা ব্যথা হয়, সেই লক্ষণগুলো হচ্ছে যে আপনার মাথা ব্যথাটা দিন দিন বাড়তে থাকবে, তীব্র আকার ধারণ করবে। মাথা ব্যথাটা সাধারণত দেখা যায় রাতের বেলা বেশি হবে এবং এটার সাথে খুব বমি হবে। ঘুম থেকে উঠেই দেখা যাবে যে আপনার বমিটা হচ্ছে বেশি। সাথে দেখবেন যে আপনার চোখে দেখতে সমস্যা হচ্ছে, চোখে কখনো কখনো দুইটা দেখতেছেন, এবং কখনো কারো ক্ষেত্রে অনেক সময় খিঁচুনি হয়ে যায়। তো এই ধরনের লক্ষণগুলো যদি থাকে, তখন আমরা মাথার কোনো পরীক্ষা নিরীক্ষা করে যে কোনো খারাপ কারণ আছে কিনা আমরা দেখব। এই যে পরীক্ষা নিরীক্ষার কথা বললেন যে মাথা ব্যথা নিয়ে একজন রোগী আপনার কাছে আসলো এবং আপনাদের কাছে একটু সন্দেহজনক মনে হলো যে এটা কোনো খারাপ কারণ বা জটিল কোনো কারণে হতে পারে, সেক্ষেত্রে কি কি পরীক্ষা নিরীক্ষা আপনারা করিয়ে থাকেন? আচ্ছা, সেক্ষেত্রে আমরা সাধারণত যদি মাইগ্রেন বা টেনশন টাইপ হেডেক যেটা কমন হয়, সেটাতে সাধারণত কোনো পরীক্ষার প্রয়োজন হয় না। মাথার কোনো সিটি স্ক্যান বা এমআরআই এগুলো করার প্রয়োজন হয় না। সাধারণত রোগীর লক্ষণগুলো দেখেই বোঝা যায়। তো খারাপ কোনো কারণ হলে আমরা সাধারণত রোগীর সিটি স্ক্যান বা এমআরআই পরীক্ষা করে আমরা কোনো টিউমার বা কোনো খারাপ কারণ আছে কিনা আমরা সহজে এটা নির্ণয় করতে পারি। তার মানে সিটি স্ক্যান বা এমআরআই এই পরীক্ষাগুলো মূলত আসলে করা হয়ে থাকে। আচ্ছা, প্রাসঙ্গিকভাবে এই বিষয়টা একটু জেনে নেই। আমরা মূলত মাথা ব্যথার আরও কিছু বিষয় নিয়ে আপনার কাছে পরামর্শ নিব যে যদি কারো দেখা যায় যে টিউমার হয়েছে, এটা যদি বুঝতে পারা যায়, তখন আসলে ওই পেশেন্টার ওই মুহূর্তে কী করণীয়? না, যদি কোনো ব্রেনের মধ্যে কোনো টিউমার বা এই জাতীয় পাওয়া যায়, সেক্ষেত্রে আসলে সাইজ অনুযায়ী দেখে সেক্ষেত্রে আমরা সাধারণত কোনো নিউরোসার্জন এর পরামর্শ জন্য আমরা ওনাদের কাছে প্রয়োজনীয় সেটা অপারেশনের মাধ্যমে সেই টিউমার অপসারণ করে তিনি সুস্থ লাইফ বা সুস্থ জীবনযাপন করার আশা তো করতে পারেন। হ্যাঁ, অবশ্যই। যদি ব্রেনের মধ্যে কোনো টিউমার থাকে, তখন আমরা অপারেশন করলে অনেক সময় এই মাথা ব্যথাগুলো ভালো হয়। প্রশ্নটি করার কারণ হচ্ছে যে অনেকের ভিতরে একটা ভীতি কাজ করে যে মাথায় টিউমার বা ব্রেনে টিউমার হয়েছে, বুঝি তার জীবন শেষ, এরকম সাধারণ কিছু মানুষের মাঝে একটা ভীতি কাজ করে। এটা নিয়ে একটু আমরা আপনার কাছ থেকে একটা আশাব্যঞ্জক কথা শোনার জন্য মূলত প্রশ্নটা করলাম আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার সাথে আমরা একটু জানতে চাই যে মাথা ব্যথার সাথে বয়সের কোনো সম্পর্ক রয়েছে কিনা, বা বিশেষ বয়সের মানুষের জন্য বিশেষ মাথা ব্যথার কোনো সম্পর্ক রয়েছে কিনা? হ্যাঁ, বয়সের সাথে মাথা ব্যথার একটু সম্পর্ক রয়েছে। বিশেষ করে এক এক বয়সে এক এক রকম। যেমন অনেক সময় বাচ্চাদেরও মাথা ব্যথা হয়, অনেক সময় আমরা বললাম যে ইয়াং জেনারেশন যারা আছে তাদের মাথা ব্যথা হয়, আবার দেখা যাচ্ছে অনেক বয়স্ক মানুষেরও মাথা ব্যথা হয়। তো বয়স ভেদে এই মাথা ব্যথার কারণ এক একজনের এক এক রকম। বাচ্চাদের ক্ষেত্রে যে মাথা ব্যথা হয়, যদি পরিবারে কারো মাথা ব্যথা থাকে, বিশেষ করে মার মাথা ব্যথা আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চাদের ওই মাথা ব্যথাটা কন্টিনিউ থাকে। তো বাচ্চাদেরও মাইগ্রেন হয়। বাচ্চাদের মাথা ব্যথার লক্ষণগুলো আবার একটু ডিফারেন্ট হয়। তারা দেখা যায় অনেক সময় মাথা ব্যথাই বলে না, ওরা তখন বারে বারে বমি হয় বা তাদের হচ্ছে পেটে একটা ডিসকমফোর্ট ফিল করে এবং মাথা ব্যথাটা খুব কমই বলে।
তো এই ধরনের লক্ষণ তাদের ক্ষেত্রে থাকে। আবার বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি তাদের ওষুধের পরিমাণ অনেক বেশি থাকে, ডায়াবেটিস, প্রেশার বা অনেকগুলা হার্টের রোগ, অনেকগুলো রোগের পাশাপাশি তাদের মাথা ব্যথাটা হয়। তো তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক ওষুধের পাশাপাশি তাদের হয়। তাছাড়া তাদের অনেক কিছু তাদের আদার কিছু রোগ থাকে, যেমন অনেক সময় দাঁতের সমস্যার জন্য, অনেক সময় দেখা যায় যে জয়েন্টের প্রবলেমের জন্য, অনেক সময় দেখা যায় যে নাকের কানের প্রবলেমের জন্য মাথা ব্যথাটা হতে পারে। তো অনেকগুলো কারণে। অনেক ধন্যবাদ। আসলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম যে বিভিন্ন বয়সের মানুষের মাথা ব্যথা সবারই হতে পারে, বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত, এবং কারণগত বিষয়গুলো হয়তো বা কিছুটা ভিন্নতা রয়েছে। আমরা যদি বাচ্চাদের মাথা ব্যথা থেকে শুরু করতে চাই, যে বাচ্চাদের মাথা ব্যথার আপনি বিশেষ কিছু লক্ষণ যে একটু ভিন্নভাবে প্রকাশ পেতে পারে, এটার কোনো বিশেষ কারণ রয়েছে কিনা, এবং বাচ্চাদের মাথা ব্যথা, যেসব পরিবারের বাচ্চারা মাথা ব্যথার কথা বলে, তাদের ক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, বাচ্চাদের মাথা ব্যথার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে বাচ্চাদের মাথা ব্যথারগুলা সাধারণত একটু আইডেন্টিফাই করা কঠিন হয়। তারা সাধারণত, যে একটু আগে যেটা বললাম, যে তারা সাধারণত বারে বারে বমি করতেছে বা বারে বারে পেট খারাপ হয়ে যাচ্ছে, তো এই কথাগুলো বেশি বলে। কিন্তু ওই একটু একটু খুঁচাইয়ে প্রশ্নগুলো করলে দেখা যায় মাঝে মাঝে একটু মাথা ব্যথার কথা বলে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সাধারণত প্রাথমিক যে ওষুধগুলা পেটের সমস্যার জন্য, সাথে পাশাপাশি আমরা প্যারাসিটামল ওষুধগুলো দিলে এবং একটু কাউন্সিলিং করলে তখন দেখা যাচ্ছে এই ওষুধগুলো আমরা ভালো হয়ে যায়। সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো কোনো খারাপ ধরনের হয় না। তবে কম বয়সে বাচ্চাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হয় তাদের খারাপ কোনো লক্ষণ আছে কিনা মাথা ব্যথা। যেহেতু অল্প বয়সে বাচ্চাদের ব্রেনে এই ধরনের লক্ষণ থাকলে আমরা সাধারণত সিটি স্ক্যান বা এমআরআইটা করে নেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে খারাপ লক্ষণগুলো, বারে বারে বমি করতেছে, মাথা ব্যথা, কখনো অজ্ঞান হয়ে যাচ্ছে, এই ধরনের লক্ষণগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে বুঝতে পারলাম যে বাচ্চাদের যদি মাথা ব্যথা হয়, যেহেতু তাদের অনেকের ক্ষেত্রে মানসিক বা শারীরিক পরিপক্কতা আসতে বা তাদের ব্যক্তিত্বের পরিপক্কতা আসতে একটু সময় লাগে, এই প্রেক্ষাপটে অভিভাবকরা যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন চিকিৎসকের কাছে, তাহলে তার অন্তত কোনো খারাপ কারণ আছে কিনা সেটা আইডেন্টিফাই করানো জরুরি। অনেক ধন্যবাদ। আমাদের আসলে সময় হচ্ছে একটি বিরতি নেওয়ার। আমরা আরেকটি প্রশ্নের উত্তর নেওয়ার মধ্যে পরেই আমরা বিরতিতে যাব ইনশাল্লাহ। আমরা আপনার কাছে জানতে চাই যে মাথা ব্যথার সাথে খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক রয়েছে কিনা? এটা খুব ভালো একটা প্রশ্ন। প্রায় সময় এই মাইগ্রেন বা টেনশন টাইপের পেশেন্টগুলো বলে যে আমাদের খাওয়া দাওয়ার কোনো চেঞ্জ বা লাইফস্টাইলে কোনো চেঞ্জ আসবে কিনা। খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিশেষ করে চকলেটটা প্রায় সময় দেখা যায় যে মাইগ্রেনের সাথে অ্যাসোসিয়েটেড, মাইগ্রেনের সাথে সম্পর্কিত, মাইগ্রেন বাড়াই দেওয়ার সাথে সম্পর্কিত হিসাবে স্টাডিতে আসছে। এবং দেখা গেছে যারা পনির, মিষ্টি জাতীয় খাবার, ক্যাফেইন জাতীয় খাবার যারা খায়, যারাদের হচ্ছে স্মোকিংয়ের অভ্যাস আছে, অ্যালকোহলের অভ্যাস আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই মাইগ্রেনের ব্যথাগুলা বিশেষ করে আমরা যেহেতু এইটা ফিমেলদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে মাইগ্রেনটা বেশি হয়, তাদের দেখা যাচ্ছে তারা আবার চকলেটটা বেশি পছন্দ করে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে যাদের মাইগ্রেন আছে তাদের চকলেট খেলে মাইগ্রেনটা বাড়ার সম্ভাবনা। তাদেরকে আসলে তাহলে এই ধরনের খাবারগুলো একটু খুব সহজ সরল কথার মধ্য দিয়ে মাথা ব্যথার একটি বড় কারণ আমরা বের করলাম, যে আশা করি যাদের মাইগ্রেন ব্যথা রয়েছে তারা এখান থেকে গুরুত্বপূর্ণ পাথেয় বা পরামর্শ পেয়েছেন। আমাদের আসলে সময় হলো একটি বিরতির। আমরা বিরতির পরে আবারও একই আলোচনায় ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আজকে আমরা আলোচনা করছি মাথা ব্যথা নিয়ে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি বিষয়। আমাদের সময় হলো ছোট্ট একটি বিরতির। আমরা বিরতির পরে আবারও ফিরে আসছি একই আলোচনার ধারাবাহিকতায়। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আমরা আজকে কথা বলছি আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রধান অঙ্গ মাথার ব্যথা নিয়ে। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি প্যানভিশন টিভির অফিসিয়াল স্বাস্থ্য বিষয়ক ফেসবুক পেজ প্যানভিশন হেলথ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে ফোন করে প্রশ্ন করতে পারেন, অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করার মাধ্যমেও আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা এই প্রোগ্রাম নিয়ে অনুভূতি বা মতামত জানাতে পারেন। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের নির্ধারিত আলোচনায়, মাথা ব্যথা।
ডক্টর শামসুজ্জামান, আপনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলেন মাথা ব্যথা নিয়ে, বিশেষ করে বিরতির আগে মাথা ব্যথার সঙ্গে পরিচয় করে দেয়া থেকে মাইগ্রেন, টেনশন টাইপ হেডেক সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি আমাদেরকে দিয়েছেন। আমরা আপনার কাছে জানতে চাই যে মাথা ব্যথার সাথে একজন মানুষের জীবনাচরণ বা লাইফস্টাইল এটার কোনো সম্পর্ক আছে কিনা, যেমন পেশাগত বিষয়ে সম্পর্ক রয়েছে কিনা, ঘুমের স্টাইলের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কিনা? হ্যাঁ, আমরা এটার সাথে মাথা ব্যথার অনেক সম্পর্ক রয়েছে। আমরা যতই আসলে আমরা টেকনোলজির দিকে আগাচ্ছি বা আমাদের কর্মব্যস্ততা যতই বাড়তেছে, বেসিক্যালি মাথা ব্যথাটাও কিন্তু তত বাড়ছে, একই ধারাবাহিকতায় মাথা ব্যথা বেড়ে যাচ্ছে। তো এটার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা আগে কিন্তু জানতাম যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের কর্মব্যস্ততার কারণে আমরা কিন্তু মানে বিশ্রাম নেওয়ার পরিমাণটা অনেক কমে গেছে, আমাদের স্ক্রিন টাইম অনেক বেড়ে গেছে। টেকনোলজির কারণে আমরা মোবাইল বা অন্যান্য কম্পিউটার স্ক্রিন টাইম বেড়ে গেছে, যার কারণে দেখা গেছে যে তাছাড়া হচ্ছে আমাদের স্ট্রেসফুল, একজন মানুষ দেখা যায় মাল্টিপল কাজের সাথে রিলেটেড থাকে। আমাদের এই স্ট্রেসফুল লাইফটার কারণে দেখা গেছে যে অনেকের ক্ষেত্রেই মাথা ব্যথার পরিমাণটা প্রায়ই দেখা যাচ্ছে। আর তাছাড়া পর্যাপ্ত ঘুম না হলে, আমাদের যে সাধারণত 7-8 ঘন্টা ঘুম না হলে কিন্তু আসলে ব্রেইনটাও ঠিকমতো কাজ করে না। সেই ক্ষেত্রে হচ্ছে এই লাইফস্টাইলে এইগুলোর কারণে কিন্তু আমাদের মাথা ব্যথাটাও দিন দিন বেড়ে যাচ্ছে। এবং সেটা তো ঘুমেরও তো একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার আছে, মানে সময়ের ঘুমটা সময়ে ঘুমানো। অনেকে রাত জেগে জেগে বিভিন্ন ধরনের কাজ করেন, মোবাইল স্ক্রল করেন, সেই বিষয়গুলো নিয়ে কিছু বলবেন কিনা? হ্যাঁ, অবশ্যই, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে এখনকার যে মানে মোবাইল বা স্ক্রিনিং ব্যবহারটা এত বেশি হয়েছে যে আসলে একজন মানুষকে যদি জিজ্ঞেস করি আপনি কয়টায় ঘুমাইতে যান সেক্ষেত্রে, বা রাতের ওষুধটা কখন খান, এটা যদি আমি প্রশ্ন করি রাতের ওষুধটা কখন খান, তখন দেখা যায় যে উনি বলতেছে যে আমি তো রাত 11টার সময় রাতের ওষুধটা খাই। তো সেক্ষেত্রে ঘুমের ওষুধ যদি ঘুমের একটা ওষুধ যদি আমি রাতে দেই, সেটা যদি উনি 11টার সময় খান, সেক্ষেত্রে কিন্তু ওনার ঘুমটা আরও 2 ঘন্টা পরে আসতেছে। সাধারণত রাতের ওষুধগুলো কিন্তু আমরা সাধারণত 8টা-9টার দিকে খাইতে বলি, তার মানে উনি বেসিক্যালি নর্মালি ঘুমাইতে যান হচ্ছে মানে 1টার দিকে। সেক্ষেত্রে আসলে ঘুম এবং সেই সাথে দেরিতে উঠা, ফজরের নামাজ সময় মতো পড়ার ব্যাঘাত নিশ্চয়ই ঘটতে পারে। তাহলে নিশ্চয়ই দর্শক আমরা বুঝতে পেরেছি যে আমাদের ঘুমের প্যাটার্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ মাথা ব্যথার থেকে প্রতিরোধের জন্য এবং সুস্থ জীবনযাপনের জন্য। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে মাথা ব্যথার ওষুধ যখন আপনারা কোনো একজন রোগীকে সাজেস্ট করেন, বিশেষ করে মাইগ্রেনের ব্যথা আপনি বললেন যে কিছু ওষুধ খেতে হয়, তো এই ওষুধগুলো আসলে কতদিন খেতে হয়, এটাকে সারা জীবন খেতে হয় কিনা, আমরা এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেব। তার আগে আমাদের একজন দর্শক প্রশ্ন করে ফোন দিচ্ছেন, আমরা সেই উত্তরটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি বকুল বলছিলাম কল্যাণপুর থেকে। জি, ঢাকা কল্যাণপুর। জি, আমরা অনেক সময় ফুটবল খেলি, মাথায় বল লাগে, আবার ক্রিকেটও বল লাগে। যেহেতু স্যার এখানে মাথা নিয়ে কথা বলতেছেন, এই ক্ষেত্রে অনেক সময় ব্যথা করে, তো এগুলো কি মাথায় বল হিট করার কারণে কি মাথায় কোনো জটিলতা হতে পারে? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন দর্শক, আমরা বুঝতে পেরেছি, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সেই সাথে আমরা একটু যুক্ত করতে চাই যে সহজভাবে বলতে গেলে মাথায় ফুটবল, ক্রিকেট বল অথবা অন্য যে কোনো আঘাতজনিত কারণে যদি মাথায় ব্যথা হয় বা এটার পরবর্তী কী কী জটিলতা হতে পারে, দর্শক এমন একটি প্রশ্ন করেছেন। এখানে এটা আসলে খুব কমন একটা প্রশ্ন এবং এটা অনেক মানুষই করে থাকে। সেই ছোটবেলায়, বয়স এখন 40, সেই দেখা যায় 10-12 বছর বয়স যখন হয় তখন খেলতে গিয়ে বা একটা আঘাত পাইছে, সেইটাকে রেফারেন্স দিয়ে সাধারণত বলার চেষ্টা করে যে আমার মাথা ব্যথাটা এখন হচ্ছে। তো আসলে যে কোনো আঘাতজনিত কারণে মাথা ব্যথা হতে পারে, তবে সেটা খারাপ যদি হয় সেটা কিন্তু ইমিডিয়েটলি হয়ে যাবে। যে মাথার ভিতরে কোনো একটা বড় ধরনের আঘাত হলো, সেটা কিন্তু সাথে সাথেই আপনি তার লক্ষণগুলো প্রকাশ পাবে এবং মাথার কোনো সিটি স্ক্যান পরীক্ষা করলে সাথে সাথেই সমস্যাটা ধরা পড়বে। তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে অনেক সময় ইমিডিয়েট যখন ব্রেনের মধ্যে একটা ইনজুরি হয়, মস্তিষ্কে ইনজুরি হয়, তখন তার মাথা ব্যথাটা দীর্ঘদিন থাকতে পারে। তবে আমরা কমনলি যে প্রবলেমগুলো, যেমন এমনি যেমন ফুটবলের কথা বলছেন, ফুটবলের কারণে তো আসলে বড় ধরনের আঘাতগুলো হয় না, এটা তো মানে অল্প সাময়িক একটা আঘাত হয়। এগুলোর কারণে সাধারণত কিন্তু আমাদের মানে বড় ধরনের মাথা ব্যথা বা এটার কারণে কোনো টিউমার বা এই জাতীয় জিনিস কিন্তু হওয়ার সম্ভাবনা নাই। আসলে বিষয়টা হয় কি, যে আমাদের যখন একটু আগে যেটা বললাম যে আমাদের মাইগ্রেন বা টেনশন টাইম হেডেকগুলো যখন একটা মিডল এজ বয়সে আসতে শুরু করে, তখন আমরা এটাকে চিন্তা করি তাইলে অনেক আগের মনে হয় আঘাতের জন্য সেটার কারণেই হচ্ছে। আসলে এই জিনিসটাকে রেফারেন্স দিতে চাই। এবং দর্শক এখানে কিন্তু আমাদের একটি প্রশ্ন করেছেন যে এই আঘাতের ফলে কি এখান থেকে কোনো ধরনের টিউমার হওয়ার কোনো সম্ভাবনা আছে? আঘাতের কারণে কোনো টিউমার তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
সাধারণত আঘাতের কারণে অনেক সময় রক্ত জমাট বাঁধতে পারে, তবে যেটা হয় সেটা ইমিডিয়েটলি সেই লক্ষণ প্রকাশ পাবে, তখন আপনার অনেক খারাপ লক্ষণ থাকবে। সেক্ষেত্রে আপনি ইমিডিয়েটলি ডাক্তারের কাছে গিয়ে সিটি স্ক্যান বা এমআরআই পরীক্ষাগুলো সাধারণত হয়ে যাওয়ার কথা। আর দীর্ঘদিন 10-12 বছর পার হয়ে গেছে, আপনি সেই ছোটোবেলায় আঘাত পাইছিলেন, এই জিনিসগুলো সাধারণত কোনো খারাপ কোনো ব্রেনের কারণে সাধারণত হওয়ার সম্ভাবনা কম। অনেক ধন্যবাদ। আশা করি দর্শক আশ্বস্ত হয়েছেন এই আমাদের অতিথির উত্তর শোনার মধ্য দিয়ে। আমরা 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 যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে মাথা ব্যথার ওষুধ যখন কেউ সেবন করেন বা আপনারা কোনো পেশেন্টকে প্রেসক্রাইব করেন, তাহলে এই ওষুধগুলো আসলে তাকে কতদিন খেতে হয় বা সারা জীবনে খেতে হয় কিনা? আচ্ছা, যারা হচ্ছে মাইগ্রেনের মাথা ব্যথায় ভুগেন, যেহেতু মোস্ট কমন এটা, তাদের সাধারণত বলা হয় যে 40 বছর বা 45 বছরের পরে তাদের মাইগ্রেনের প্রবণতাটা কমে যায়। তো সেক্ষেত্রে যাদের মাথা ব্যথার ফ্রিকোয়েন্সিটা কেমন, এটার উপর ডিপেন্ড করে যে আপনার ওষুধটা কতদিন খাবেন। আপনার যদি দেখে যে মাসেই 3-4 বার খুব তীব্র অ্যাটাক হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওষুধটা একটু দীর্ঘদিন খাইতে হবে। সেক্ষেত্রে আমরা সাধারণত প্রথম দিকে 4 থেকে 6 মাস পর্যন্ত যে কিছু ওষুধ রেগুলার খাইতে বলি। সেক্ষেত্রে যদি ওনার ফ্রিকোয়েন্সি তীব্র মাথা ব্যথার অ্যাটাকটা কমে যায়, তারপরে আমরা গ্র্যাজুয়ালি ওষুধগুলা কমাই দিই, বন্ধ করে দিই। সারা জীবন ওষুধ খাইতে হবে এই ধরনের কোনো বিষয় না। আমরা ওনার সিমটম দেখে, লক্ষণ দেখে উনি যদি ভালোর দিকে থাকে, আমরা আস্তে আস্তে ওষুধগুলো, তার মানে তাকে একজন চিকিৎসকের পরামর্শই আসলে থাকা উচিত, এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসক আস্তে আস্তে ওষুধ কমাতে কমাতে একসময় সেটা বন্ধ করা যেতে পারে, এই আশ্বস্ত আমরা দর্শকদেরকে করতে পারি। আর যদি ওনার যে লাইফস্টাইল, তারপর খাবার দাবারের যে অ্যাডভাইসগুলো আছে, এগুলো যদি উনি নিয়মমাফিক মেনে চলেন, তাইলে ওনার মাথা ব্যথাটার অ্যাটাকগুলোও কমে যাবে, ওষুধও লাগবে না। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অনেকের ক্ষেত্রে শোনা যায় যে দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন, ওষুধ খাওয়ার পরও তার মাথা ব্যথা কমছে না, এই প্রেক্ষাপটে আসলে কি করবেন? হ্যাঁ, এটা অনেক কমন একটি রোগীদের প্রবলেম থাকে, যে মাথা ব্যথার ওষুধ দীর্ঘদিন খাচ্ছেন কিন্তু মাথা ব্যথাটা উন্নতি হচ্ছে না। সেক্ষেত্রে আমরা রোগীর যে মাথা ব্যথাটার কোনো খারাপ লক্ষণ আছে কিনা, যদি খারাপ লক্ষণগুলো যেগুলো আমরা আগে বললাম সেগুলো যদি থাকে, তাহলে আমি মাথার কোনো সিটি স্ক্যান বা এমআরআই পরীক্ষা আমি করে নিব। যদি দেখা যায় যে না, খারাপ লক্ষণ নাই, তাহলে আমি দেখব যে ওনার যে লাইফস্টাইল, খাবার দাবারের যে অ্যাডভাইসগুলো দেওয়া হয়েছিল বা ওনার ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এগুলো ঠিক আছে কিনা। যদি ওগুলো ঠিক থাকে, তাহলে এগুলো যদি ঠিক না থাকে, তাহলে আমরা ওগুলো ঠিক করার জন্য বলবো। তারপরে যদি ঠিক না থাকে, আমরা ওষুধগুলোকে আবার একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করব। আর ওষুধের মাধ্যমে যদি মাথা ব্যথা না কমে, আমাদের কিন্তু আরও উন্নত চিকিৎসা এখন চলে আসছে। অনেক সময় এই কিছু নার্ভ বা স্নায়ু সিলেক্ট করে করে আমরা ইনজেকশনও দিতে পারি। সেক্ষেত্রে রোগীর কন্ডিশন দেখে আমরা উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সেই উন্নত চিকিৎসাগুলোর প্রাচুর্যতা বাংলাদেশে এখন? হ্যাঁ, বাংলাদেশে কিছু চিকিৎসা আছে। আমাদের নিউরোসায়েন্স হসপিটাল বা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সহ মেডিকেল কলেজ হসপিটালগুলোতে এরকম কিছু কিছু জায়গায় উন্নত চিকিৎসা শুরু হয়েছে। আমরা আপনার কাছ থেকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এই মাথা ব্যথা রোগীদের ক্ষেত্রে, যেমন বলেছেন যে মাইগ্রেনের ব্যথা বা এরকম মাথা ব্যথা অনেকের অনেক দীর্ঘদিন ধরে ওষুধ খেতে হয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যখন তিনি প্রেগনেন্ট হন, তো এই গর্ভাবস্থায় মাথা ব্যথার ওষুধ খাওয়ার ক্ষেত্রে তার বিশেষ কোনো নির্দেশনা রয়েছে কিনা, বা কোন কোন ধরনের ওষুধ তিনি খেতে পারবেন, এবং সেই ওষুধগুলোর সাথে বাচ্চার কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? হ্যাঁ, এটা খুবই মহিলাদের ক্ষেত্রে, যেহেতু মাথা ব্যথাটা মহিলাদের বেশি হয় এবং সেটা প্রেগনেন্সি পিরিয়ডটাতেই বেশি হয়, মানে এই রান করে, যার কারণে যারা গর্ভবতী, যারা মাইগ্রেন বা মাথা ব্যথা রোগী, যারা রেগুলার মাথা ব্যথার ওষুধ খান, তারা যখন বাচ্চা নেবেন বা প্রেগনেন্ট হবেন, তাদের ভয় পাওয়ার কিছু নেই। এটা আসলে আল্লাহর একটা বিশেষ রহমত যে মাথা ব্যথা বা মাইগ্রেন মোর দেন 50% ক্ষেত্রেই প্রেগনেন্সিতে কমে যায়। মানে এরকম অনেক রোগী আছে, কিন্তু মাথা ব্যথার ক্ষেত্রেও একই অবস্থা, যে আপনি যখন বাচ্চা নেবেন, প্রেগনেন্ট হবেন, আপনার মাথা ব্যথাটা কমে যাবে, ম্যাক্সিমামই কমে যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রেগনেন্সির সময়টাতে ওষুধও লাগে না, এরকম সময় পার করেন মহিলারা। তো যদি কারো কারো ক্ষেত্রে অনলি 15 to 20% ক্ষেত্রে মাথা ব্যথাটা বাড়তে পারে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে প্যারাসিটামল বা মাঝারি ধরনের যে ওষুধগুলো আছে এগুলো দিয়ে চিকিৎসা করার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়েই সাধারণত কন্ট্রোল হয়ে যায়। তারপরেও যদি কোনো ওষুধ লাগে, সেক্ষেত্রে আমরা ওনার ট্রাইমেস্টার, কোন সময়টাতে ওনার মাথা ব্যথাটা আসছে, প্রথম 3 মাসে না মাঝখানে 3 মাসে না শেষের 3 মাসে, এই অনুযায়ী আমরা ওনাকে দেখে আমরা অন্য ওষুধ লাগলে আমরা চয়েস করব। বাচ্চার ক্ষতি হবে না এরকম ওষুধ সিলেক্ট করে আপনারা ঠিক করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার এবং আপনার বাচ্চার ক্ষতি হবে না এরকম ওষুধই আমরা সিলেক্ট করব। সেক্ষেত্রে রোগীদের প্রতি মানে হচ্ছে যে একটা বিশেষ পরামর্শ বা উপদেশ বা সতর্কতা আমরা দিতে পারি যে এই কন্ডিশনে বাচ্চার নিরাপত্তা কথা চিন্তা করে যেন যত্রতত্র থেকে যে কোনো ওষুধ যেন কিনে না খান। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
আমরা একটা কথা জানি যে, এবং আমাদের দর্শকেরাও এটার সঙ্গে পরিচিত যে ব্যথার ঔষধ দীর্ঘদিন খেলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়, কিডনির সমস্যা হয়, বা এই ধরনের বিভিন্ন কথা আমরা জানি এবং সেগুলো দর্শকেরাও পরিচিত। তো যেহেতু মাথার ব্যথা এবং বলা হচ্ছে যেখানে ব্যথার ওষুধ দেওয়া হচ্ছে, তো এই ব্যথার ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে এবং সেগুলোর কারণে কিডনির উপরে কোনো ধরনের ক্ষতিকর প্রভাব পড়তে পারে কিনা? আমরা মাথা ব্যথাতে সাধারণত 2 ধরনের ওষুধ সাধারণত চয়েস করি। একটা হচ্ছে যে যখন ওনার মাথা ব্যথাটা হয় বা তীব্র একটা মাথা ব্যথা হয়, সেই সময়টাতে আমরা কিছু ওষুধ দিই। আরেকটা হচ্ছে ওনার মাথা ব্যথাটা যাতে আর না আসে, সেই জন্য আমরা কিছু ওষুধ চয়েস করি। তো যেটা আমরা ওই ইমিডিয়েট বা খুব স্বল্প সময়ের জন্য যে ওষুধটা চয়েস করি, এটাই আসলে কিডনির এফেক্টের ব্যাপারে বেশি টেনশনের বিষয় থাকে। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত এই ওষুধগুলো খুব অল্প সময়ের জন্য ব্যবহার করি এবং রোগীদেরকেও বলি আপনার যখন মাথা ব্যথা হবে তখনই খাবেন, অন্য সময় আর খাবেন না। তো এটা আমরা সাধারণত লিখে দিই। আর যেগুলো আমরা দীর্ঘদিন যে ওষুধগুলো দিই, এই ওষুধগুলো সাধারণত কিডনির উপর কোনো এফেক্ট করে না। সেক্ষেত্রে আপনি নিরাপদেই ওষুধগুলো সেবন করতে পারেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের অনুষ্ঠানও প্রায় শেষের দিকে। আমাদের অনেক দর্শক আমাদেরকে দেখছেন যারা দেশের বাইরে থেকে এবং দেশেরও বিভিন্ন প্রান্তীয় অঞ্চল থেকেও আমাদের সঙ্গে অনেক দর্শক যুক্ত আছেন। দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি প্যান ভিশন টিভির শরীর ও মন অনুষ্ঠানের পক্ষ থেকে। আমাদের দর্শকদের মধ্য থেকে কিছু প্রশ্ন এসেছে, আমরা একটু প্রশ্নগুলো দেখছি এবং অনুভূতিগুলো জানাচ্ছি। আমাদের বদরুল ইসলাম লিখেছেন, মাশাআল্লাহ। আমাদের আলামিন আহমেদ অভি আমাদের প্রতি শুভকামনা জানিয়েছেন। দর্শক আপনাকেও ধন্যবাদ। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, শামসুল আলম। তিনি প্রশ্ন করেছেন যে ফজরের নামাজের পরে না ঘুমালে মাথা ব্যথা হয় কিন্তু ঘুমালে ব্যথা হয় না, এর কারণ কি, বা তার প্রতি আপনার কোনো বিশেষ পরামর্শ আছে কিনা? না, এটার ব্যাপারে আমি আগেই বলছি যে আসলে ফজর নামাজের পরে ঘুমাইলে মাথা ব্যথা হয়, বিষয়টা আমার কাছে মনে হয় যে বিষয়টা আসলে এরকম না। আমার কাছে মনে হচ্ছে যে আপনি আসলে ঘুমান কয়টায়, আপনি এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনি যদি দেখা যায় যে রাত 1টার পরে ঘুমিয়ে ফজর নামাজ উঠে আবার জেগে থাকার চেষ্টা করেন, তাহলে কিন্তু এটা আসলে সম্ভব না। আপনাকে কিন্তু বেসিক্যালি আর্লি ঘুমাইতে হবে, অন্তত 10টা 11টার দিকে ঘুমান, তাহলে দেখবেন যে আপনি ফজর নামাজটা পড়ার পরে আপনার ঘুম না ঘুমাইলেও আপনার মাথা ব্যথাটা হওয়ার কথা না। সেক্ষেত্রে তারপরেও যদি আপনার মাথা ব্যথাটা থাকে এবং আমরা যদি দেখি যে না, এটার সাথে আদার কোনো খারাপ লক্ষণ আছে, সেক্ষেত্রে আমরা অনুযায়ী চিকিৎসা করার চেষ্টা করবো। আমার মনে হয় যে আপনি যে এটা ফলো করেন, আপনি একটু আর্লি বেড এবং আর্লি রাইজের এই অ্যাডভাইস পরামর্শটা ফলো করলে ফজরের নামাজের আগে তার যে পরিমাণে ঘুমের প্রয়োজন, সেই ঘুমটা যেন পর্যাপ্ত হয়, এটা ইনশিওর করতে হবে। অনেক ধন্যবাদ দর্শক। আশা করি আপনি বুঝতে পেরেছেন, আপনার সুন্দর পরামর্শ আমাদের দিয়েছেন এবং এটা কিন্তু আসলে একটা সুন্নাহসম্মত পন্থা। সেটা পালন করলে নিশ্চয়ই আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন একটা সুন্নাহ পালনের কল্যাণ বা উপকার আমরা কিন্তু সওয়াব পেতে পারি। আমরা আসলে শেষের দিকে এসেছি। সর্বশেষে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি তো বাচ্চাদের মাথা ব্যথার বিষয় বলেছেন, গর্ভাবস্থায় এটার ব্যবস্থাপনার কথা বলেছেন, এবং আমরা সর্বশেষ জানতে চাই যে যারা অ্যাডাল্ট বা বয়স্ক মানুষ রয়েছেন, তাদের ক্ষেত্রে মাথা ব্যথার বিশেষ কোনো কারণ রয়েছে কিনা, বা তাদের ক্ষেত্রে কোনো বিশেষ করণীয় কি আসলে এখান থেকে আত্মরক্ষার জন্য? বয়স্ক মানুষদের মাথা ব্যথার ক্ষেত্রে আমরা একটু টেনশনেই থাকি, কারণ বয়স্ক মানুষদের মাথা ব্যথা ইজিলি কিছুটা কোনো কারণে হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সেক্ষেত্রে আমরা দেখি যে প্রথমে আমরা দেখি যে তার কোমরবিডিটিগুলো কী আছে, তার কি প্রেশার, ডায়াবেটিস, বা তার কোনো জয়েন্ট পেইন আছে কিনা, গিরা ব্যথাগুলো আছে কিনা, তারপরে তার কোনো দাঁতের সমস্যা, কানের সমস্যা, তারপরে নাকের সমস্যা, এগুলো কারণগুলো আছে কিনা। তারপরে আমরা তার ওষুধের লিস্টটা দেখি। সাধারণত দেখা যায় বয়স্ক রোগীদের এত অনেকগুলো রোগ একসাথে থাকে, দেখা যাচ্ছে যে একজন রোগী 10-15টা ওষুধ খাচ্ছে, বা কারোর ক্ষেত্রে দেখা যায় 18-20টাও পাওয়া যায়, এতগুলো রোগ। অনেক সময় কিন্তু মানে ওষুধগুলোর কারণেই মাথা ব্যথা হয়। সেক্ষেত্রে আমরা আসলে কোনো ওষুধ না দিয়ে আমরা চেষ্টা করি যে ওষুধ কমানো যায় কিনা। তখন দেখা যায় ওষুধের পরিমাণ কমাইলে ওনার মাথা ব্যথাটা ইমপ্রুভ হয়ে যায়। তো আরেকটা বিষয় এখানে একটা পাশাপাশি বলে নিই, মাথা ব্যথা শুধু যে ব্রেনের জন্যই কিন্তু হয় না। অনেক সময় ওই যে একটু আগে বললাম, দাঁতের সমস্যা, কানের সমস্যা, নাকের সমস্যা, এগুলোও কিন্তু অনেক সময় মাথা ব্যথা আকারে প্রকাশ পায়। সেক্ষেত্রে ওই কারণগুলো আমরা চিকিৎসা করলে তাদের ক্ষেত্রে মাথা ব্যথার স্পেসিফিক না, ওইগুলো চিকিৎসা করলে ভালো হয়ে যায়। অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখতে দেখতে আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে। সর্বশেষে আমরা আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই, আমাদের দর্শকদের জন্য, মাথা যেহেতু শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, বারবারই আমরা বলছি, মাথা ছাড়া একজন মানুষের অস্তিত্ব চিন্তা করা যায় না।
তো এই জন্য এই মাথা ব্যথা থেকে আত্মরক্ষার জন্যে আমাদের দর্শকদের প্রতি আপনার বিশেষ কি কি পরামর্শ রয়েছে যদি আপনি একটু জানাতেন। সবাই আসলে পেনভিশন টিভিকে এবং ডক্টর মোখলেস ভাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাকে আসলে এরকম একটা কথা বলার এবং আমার সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অধিকাংশ মানুষের এই মাথা ব্যথার রোগটা আছে এবং সেই সম্পর্কে কিছু পরামর্শ দিতে পেরে আমি আসলেই অনেক আনন্দিত। আরেকটা বিষয় হচ্ছে যে মাথা ব্যথা ছাড়া আসলে কোনো মানুষ নেই। মাথা ব্যথা আপনার জীবনে আসবে এবং মাথা ব্যথা আবার চলেও যাবে। সেক্ষেত্রে মাথা ব্যথার বিষয়গুলোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আপনার লাইফস্টাইলটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং আপনার যে স্ট্রেসফুল লাইফ এটাকে আপনি আপনার মতো করে একটু মডিফাই করে এবং এই কিছুটা রিল্যাক্সেশন টাইম বের করে নিয়ে আসেন, কিছুটা ফ্রি টাইম বের করে নিয়ে আসেন আপনার নিজের জন্য এবং আপনার পরিবারের জন্য। তখন দেখবেন যে আপনি যখন এই স্ট্রেসফুল লাইফ থেকে কমায় নিয়ে আসবেন তখন দেখা যায় যে আপনার মাথা ব্যথার পরিমাণটাও কমে আসবে। আর যদি মাথা ব্যথা খারাপ কারণ থাকে আপনি তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আশা করি আমরা যে এত সময় ধরে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো যদি আপনি ফলো করেন, যাদের মাথা ব্যথা বা এই জাতীয় সমস্যা আছে, আশা করি আপনি উপকৃত হবেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে আজকে সময় দিয়ে এত গুরুত্বপূর্ণ, এত চমৎকার এবং এত সাবলীলভাবে আমাদেরকে এই পরামর্শগুলো দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আজকে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম এতক্ষণ, মাথা ব্যথা, এবং আমাদের সম্মানিত অতিথি আমাদেরকে বলেছেন যে মাথা ব্যথা নেই এরকম আসলে কোনো মানুষই পাওয়া যাবে না, কোনো না কোনো সময় তার মাথা ব্যথা হয়েছে বা কোনো না কোনো সময় হয়েই চলে। তো তিনি খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন যে এই পরামর্শগুলো মেনে চললে আশা করি আমরা একটি সুন্দর সুস্থ জীবনযাপনের মাধ্যমে আমাদের প্রাত্যহিক জীবনের কার্য সম্পাদনের মাধ্যমে জীবনকে আমরা উপভোগ করতে পারবো। দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন, আমরা অনেককেই রেসপন্স করেছি, আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন, বিশেষত AK জিলানি, শহীদুজ্জামান সুমন, নাইম জব্বার সহ আরও যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং অনেকে আমাদেরকে শুভকামনা জানিয়েছেন। দর্শক আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই পরন্ত বিকেলে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলে আমাদেরকে অনুপ্রাণিত করবার জন্য। দর্শক আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বারবারই একই কথা বলে আসছি, সুস্থ শরীর সুস্থ মন, সুখে থাকি সারা জীবন সারাটিক্ষণ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী পর্বে ভিন্ন কোনো একটি বিষয় নিয়ে আমরা আবারও যুক্ত হব, একই মঞ্চে একই আলোচনায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।